রেঞ্জ বা তার লো পাস সিগন্যাল। তো ফর এক্সাম্পল এটার যে যদি আমরা স্পিচ সিগন্যাল ধরি তো বা ভয়েস সিগন্যাল যদি ধরি, তো সেই ক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হয় 100 থেকে 3000 কিলোহার্টজ এর মতো, যার জন্য অ্যান্টেনা সাইজটা অনেক বড় হবে। তো এর জন্য আমরা মডুলেশনের মাধ্যমে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার দ্বারা মডুলেশন করা হয়, যাতে আমাদের অ্যান্টেনা সাইজটা মানে মানে এফিশিয়েন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য অ্যান্টেনা সাইজটা যাতে বড় হয়, তার জন্য এটা আর কি করা হচ্ছে যে আমাদের মডুলেশনের মাধ্যমে একটা বেস ব্যান্ডের স্পেকট্রামটাকে আমরা শিফট করে একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এই গেল হচ্ছে গত ক্লাসের ওভারভিউ। আর আরেকটা বেসব্যান্ড সিগন্যালের আরেকটা অসুবিধা ছিল, এটা হচ্ছে যে আমরা একই সাথে আমরা একাধিক বেসব্যান্ড সিগন্যাল ট্রান্সমিট করতে পারবো না। ব্যাপারটাকে একটা রাস্তার সাথে কল্পনা করতে পারেন যে বেসব্যান্ড সিগন্যালের যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে আমার একটা সরু একটা রাস্তা, একটা রাস্তা, এমন একটা রাস্তা যেটার মধ্যে দিয়ে একজন একাই যাতায়াত করতে পারবে। ফর এক্সাম্পল একটা গাড়ি একাই যাতায়াত করতে পারবে। বেসমেন্ট সিগন্যালের যে ব্যান্ডউইথ সেটা এমন একটা বলতে পারেন যে রাস্তা বলতে পারবেন, যেটার মধ্যে দিয়ে একজন একাই যাতায়াত করতে পারবে। ঠিক আছে, অন্য কেউ যদি এসে ইন্টারফেয়ার করে তো তাহলে কেউই আর ঠিক যাতায়াত করতে পারবে না। হুম তো বেসব্যান্ড কমিউনিকেশনের এটা একটা অসুবিধা, যে আমার যে যে স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটা একটা লো পাস স্পেকট্রাম, এবং লো পাস স্পেকট্রাম হওয়ার কারণে আপনার যদি একাধিক সিগন্যালকে যদি একাধিক লো পাস সিগন্যালকে যদি ওই স্পেকট্রাম বা ওই ব্যান্ডউইথের আপনার সিগন্যাল দ্বারা যদি ট্রান্সমিট যদি করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের সাথে ইন্টারফেয়ার করার কারণে আমরা কোনো সিগন্যালই আর শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই জন্য ক্যারিয়ার কমিউনিকেশন ব্যবহার করা হয়। তো এটার জন্য একটা উদাহরণ হিসেবে একটা ভালো উদাহরণ হতে পারে যে আপনাদের প্রত্যেকের যে মোবাইল আছে, মোবাইলে আপনাদের দেখবেন যে এফএম রেডিও আছে। তো দেখবেন যে আপনার এফএম রেডিওতে গেলে অপশন দেখাবে যে আপনার এই বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা একটা নব আছে, নব না মানে মোবাইলে একটা ডায়াল আছে, যেটাকে ঘুরালে আপনার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। তো এক এক ফ্রিকোয়েন্সিতে দেখবেন যে এক একটা চ্যানেলকে আমরা রিসিভ করতে পারতেছি। ঠিক আছে, এক একটা ফ্রিকোয়েন্সিতে আমরা এক এক চ্যানেলকে রিসিভ করতে পারতেছি। এটা মোবাইলের যে নর্মাল রেডিও আছে ওই রেডিওর উদাহরণ হিসেবে নেওয়া যায়। হ্যাঁ, আমাদের এক একটা চ্যানেল নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করতেছে। যদি সব চ্যানেল যদি একই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করতো, তো আপনি কোনো চ্যানেলের ভয়েসই শুনতে পারতেন না ঠিক মতো। এক একটা চ্যানেল নির্দিষ্ট আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করতেছে। তার জন্য আপনারা ওই আলাদা আলাদা সিগন্যালের আর কি আলাদা আলাদা যে রেডিও চ্যানেল, এক একটা রেডিও, ফর এক্সাম্পল বাংলাদেশ রেডিও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করতেছে, এবিসি রেডিও আর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করতেছে। এইভাবে আরো যেসব রেডিও চ্যানেল আছে তারা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করতেছে, যার কারণে আপনি ওই টিউনারটা দিয়ে টিউন করলে, একটা আলাদা আলাদা চ্যানেলে টিউন করলে আপনি আলাদা আলাদা রেডিও স্টেশনের কথা শুনতে পারতেছেন। হ্যাঁ, যদি সবগুলো রেডিও স্টেশন বেসব্যান্ড কমিউনিকেশন ব্যবহার করতো, যে বেসব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করে আমাদের কাছে ট্রান্সমিট করতো, তাহলে আমরা কারোরটার ভয়েসই শুনতে পেতাম না, কারণ একজন আরেকজনের সাথে ইন্টারফেয়ার করার কারণে, সিগন্যাল ইন্টারফেয়ার করার কারণে আপনার সবগুলো ইভেনচুয়ালি নষ্ট হয়ে যেত। ঠিক আছে, আমাদের কাছে কারো ভয়েসই পৌঁছাতো না। তো এটার উদাহরণ কিন্তু আপনার যে টিভি যে ইয়াটা আছে, আপনার যে টিভি যে আপনার যে বাসায় টিভি আছে, টিভিটার মধ্যেও আপনার এক একটা যে চ্যানেল আলাদা আলাদা, প্রত্যেকটা চ্যানেলে আপনি যদি টিভিটার যে সেটিংসে যান ওই চ্যানেলের, বা ফর এক্সাম্পল ওই টিভি সেটিংসে গেলে বা টিউনিং করার সময় দেখবেন যে ওই ওই চ্যানেলগুলোর আর কি ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখাচ্ছে। ঠিক আছে, মানে আলাদা আলাদা চ্যানেলের নির্দিষ্ট আলাদা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ দ্বারা তারা ভাগ করা। এই যে টিভি সিগন্যালটা, পিকচারটা বা ভিডিওটা আসতেও নির্দিষ্ট এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পাঠানো হচ্ছে, এবং ইলেকট্রিক্যাল সিগন্যালটা একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ সে অকুপাই করতেছে, একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের একটা সিগন্যাল। ঠিক আছে, তো এই পাঠানোর সময় আপনার এই যে চ্যানেলগুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি আলাদা না হয়, তাহলে আপনি এটা রিসিভ করতে পারবেন না। দুইটা ইন্টারফারেন্সের কারণে দুইটা সিগন্যাল নষ্ট হয়ে যাবে।
বা দুইটা ভিন্ন সিগন্যাল যদি ওভারল্যাপ যদি করে একই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে, তো দুইটা একটা একটা ইন্টারফারেন্স করে নষ্ট করে দিবে সিগন্যাল। তো যেটা কি বেসব্যান্ড কমিউনিকেশনের আরেকটা অসুবিধা, তৃতীয় যেটা অসুবিধা নিয়ে আমরা কথা বলছি, তা হলো যে আমাদের এই সিগন্যাল গুলোকে অলওয়েজ আলাদা রাখা হয়, ঠিক আছে, আলাদা। আর আরেকটা উদাহরণ যেটা নাকি আমরা মোবাইলে কথা বলতেছি, দেখেন যে একই এলাকায় আপনার গ্রামীণ ফোনের বা এয়ারটেল বা যে কোনো স্টেশন কোম্পানিরই হোক, একাধিক ব্যবহারকারী আছে। তো একাধিক ব্যবহারকারী, ফর এক্সাম্পল, এট এ টাইম একটা এলাকা থেকে 10 জন ব্যবহারকারী ফোন করলো, ঠিক আছে। তো 10 জন ব্যবহারকারী কি একই ফ্রিকুয়েন্সি রেঞ্জ দিয়ে কথা বলতে পারবে? অবশ্যই না। তো তাদেরকেও আর কি এভাবে এই বিভিন্ন কমিউনিকেশন টেকনিক আছে, এই কমিউনিকেশন টেকনিক দ্বারা এক একজন ব্যবহারকারীকে পৃথক করা হয়, ঠিক আছে। আপনি যখন মোবাইল ফোন কল করতেছেন, তো একাধিক ইউজার একই টাইমে যদি এই কল করতে থাকে, তো কল করার টাইমে এরকম আলাদা আলাদা ইউজারকে আপনার এই ধরনের আলাদা আলাদা এক একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি অ্যাসাইন করা হয়, বা ঠিক আছে, বা যে কোনো ভাবে হোক তাদেরকে পৃথক করা হয়। তাদেরকে পৃথক করা হয়, তার পৃথক করার অনেক টেকনিক আছে। তো পৃথক করার টেকনিকে এই এইসব আলাদা ইউজারকে পৃথক করা হচ্ছে। তো আপনাকে হয়তো মোবাইলে কথা বলার সময় বা রেডিও চালানোর সময় বা টেলিভিশন চালানোর সময় এইসব নিয়ে হয়তো চিন্তা করা লাগে না। কারণ এগুলো এমন ভাবে ডিজাইন করা যে আপনাকে ওইরকম আলাদা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে টিউন করা লাগতেছে না মোবাইলে কথা বলার সময়, ঠিক আছে। টেকনোলজিটা ওইভাবে আর কি ডেভেলপ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে এটা যে ফিনোমেনা বা ঘটনাটা ঘটতেছে, তা হচ্ছে এক একজন ব্যবহারকারীকে অবশ্যই পৃথক একটা চ্যানেল দেওয়া হচ্ছে, যে চ্যানেলের মাধ্যমে সে যোগাযোগ করতেছে। স্যার এটা এই যে মানে আগে পৃথক করা যায় না দেখে কি টেলিফোনে ক্রস কানেকশন হইতো? ক্রস আগে তো কানেকশন টেলিফোনে একজনকে কল দিচ্ছি, দেখা যায় তো কি যে আরেকজনের কাছে কল চলে যাচ্ছে। ওই ব্যাপারে আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ যে ফিনোমেনাটা বলতেছে এটা আসলে কি কারণে ঘটতো, ঠিক আছে। আর স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো নিয়ে জানলাম। আর আমাদের এরপরে আপনাদেরকে বলছি যে একটু এই বিষয়টা, যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা একটু দেখার জন্য। আর আমরা ডাবল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে দেখা শুরু করছি। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক, তার জন্য আমরা ডাবল সাইড ব্যান্ড মডুলেশন নিয়ে শুরু করি। তো ডাবল সাইড ব্যান্ড কথাটা মানে কি, এটা আমরা আস্তে আস্তে জানবো। হুম তো তার আগে গতকাল ক্লাসে আর কি আমরা বলছিলাম যে আহ, যে মেসেজ সিগন্যাল আছে, হুম বেস আর যে ব্যান্ডের সাথে ক্যারিয়ার ক্যারিয়ার সিগন্যাল আছে, সিগন্যালকে মিশ্রণ দুইটা করে টিউন আছে করা একটা হচ্ছে। মডুলেটর সিগন্যাল পাওয়া যায়। হ্যাঁ, মডুলেটেড সিগন্যাল, এটা জাস্ট বেস ব্যান্ড সিগন্যালটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, যেটা নাকি আমরা কজ ওমেগা সি দ্বারা প্রকাশ করতেছি, এটা দ্বারা প্রকাশ করতেছি। তো একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল সাথে এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, যার কারণে আমরা মডুলেটেড সিগন্যালটা পাচ্ছি। এখন আপনাদের কাছে প্রশ্ন ছিল যে এটা আসলে কেন করতেছি। তার জন্য উত্তরটা জানার জন্য আমাদেরকে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা একটু জানা লাগবে। তো ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা আমরা একটু দেখি। যে আপনারা এইখানে একটা চিত্র আছে, এই চিত্রটা অ্যাকচুয়ালি একটা এটা হচ্ছে আমার টাইম ডোমেইন সিগন্যাল, যেখানে হচ্ছে আমাদের এই 4 হার্টজ এবং 12 হার্টজ সাইন ওয়েভ হচ্ছে যোগ করা হয়েছে, এবং 4 হার্টজ এবং 12 হার্টজ সাইন ওয়েভ যোগ করে এই চিত্রটা পাওয়া গেছে। তো এই চিত্রটাতে হচ্ছে মূলত টাইমের সাথে আমাদের তার অ্যামপ্লিটিউডের সম্পর্ক নির্দেশ করতেছে। এই চিত্রটা হচ্ছে টাইমের সাথে অ্যামপ্লিটিউডের সম্পর্ক নির্দেশ করতেছে, যে উইথ রেসপেক্ট টু টাইম এই সিগন্যালের অ্যামপ্লিটিউড কিভাবে পরিবর্তন হচ্ছে। আর নিচে আরেকটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি আমার অ্যামপ্লিটিউড কিভাবে পরিবর্তন হচ্ছে। ফর এক্সাম্পল, আমার এখানে দেখানো হচ্ছে 4 হার্টজ এবং 12 হার্টজের সাইন ওয়েভ যোগ করা আছে। তো যার কারণে আমরা এই ধরনের একটা সিগন্যাল পাচ্ছি। তো নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার আপনার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 হার্টজের সিগন্যাল হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1, এবং 12 হার্টজের ম্যাগনিটিউড হচ্ছে 0.5 এবং 0.25 এর মাঝামাঝি। হ্যাঁ, তো এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। যে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় যে
আমরা এই সিগন্যালটার আর কি বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তার ম্যাগনিটিউড কত সেটা আমরা জানতে পারছি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে বিভিন্ন ফ্রিকোয়েন্সির তার অ্যামপ্লিটিউড কত, বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের অ্যামপ্লিটিউড কত সেটা জানতে পারছি। তো একটা সিগন্যালে আপনার এই যে শুধুমাত্র 4 হার্টজ 12 হার্টজের কম্পোনেন্ট না থেকে আরো অনেক ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকতে পারে। এখানে জাস্ট উদাহরণ হিসেবে বোঝানো হয়েছে একটা সিম্পল চিত্র দিয়ে যে আসলে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন তাদের মধ্যে পার্থক্যটা কি। যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় কোন একটা সিগন্যালের বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তাদের অ্যামপ্লিটিউড গুলোকে প্রকাশ করা। আর টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় যে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড কিভাবে পরিবর্তন হচ্ছে তা বোঝানো বা দেখানো। স্যার কম ফ্রিকোয়েন্সিতে বেশি ম্যাগনিটিউড হয় মানে অ্যামপ্লিটিউড হয়? না না না, এটা নট এখানে যেমন 4 হার্টসে 1 এর কাছাকাছি আর 12 হার্টসে হচ্ছে 0.225 থেকে একটু উপরে। না, এটা নট, এটা যে মানে এখানে 12, এখানে যে সিগন্যালটা যদি যেটা ড্র করা হয়েছে সেখানে যদি 12 হার্জে বেশি অ্যামপ্লিটিউড নেওয়া হতো সেক্ষেত্রে হয়তো টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনটা অন্যরকম হতো। ঠিক আচ্ছা। আছে, এটা আর কি এটার জন্য জাস্ট আঁকা হয়েছে যে এই উপরের সিগন্যালটার করেসপন্ডিং এটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা কিভাবে আসলো সেটার ব্যাপারে এখানে ডিটেলসে নাই বা আমাদের ডিটেলস জানার দরকার নেই। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, আর টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়, মানে কম ফ্রিকোয়েন্সিতে যে বেশি ম্যাগনিটিউড, বেশি ফ্রিকোয়েন্সিতে কম ম্যাগনিটিউড, এটা নট নেসেসারিলি মানে সব ক্ষেত্রে যে হবে এমন তা না। এই উদাহরণটার জন্য এরকমটা দেখানো হয়েছে আর কি। আচ্ছা, তো দেখেন যে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি নিয়ে আমাদের কথা। তো ফ্রিকোয়েন্সি শিফটিং, যে শিফট করার মানেটা কি সরানো, তাই না? শিফটিং কথা, শিফট করার মানে হচ্ছে সরানো। তো ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি বলতে বোঝানো হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা সরাবো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি আমরা শব্দটা শুনেই বুঝতে পারতেছি যে ফ্রিকোয়েন্সিটাকে সরানো লাগবে। মানে আমার মানে কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে আমরা অন্যদিকে সরাই দিব। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার কোনো একটা সিগন্যালের, নির্দিষ্ট একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, ফর এক্সাম্পল একটা লো পাস সিগন্যাল আছে, যে হ্যাঁ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম একটা লো পাস সিগন্যাল আছে, এটাকে শিফটিং করে যদি আমি একটা ব্যান্ড পাস সিগন্যাল তৈরি করি তবে এটা একটা ফ্রিকোয়েন্সি শিফটিং হবে। ঠিক আছে, মানে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং কথাটা মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে সরাবো আমি। ঠিক আছে, অন্য কোনো ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে যাব। কোন একটা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি কথাটা মানে হচ্ছে যে সহজ কথায় যে আমার একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের এক ধরনের রিপ্রেজেন্টেশন আছে, আমি ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে আমি সরিয়ে অন্যদিকে নিব, এটাকে বলতেছি আমরা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। তো ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে কিভাবে চিন্তা করা যায় বা কিভাবে অ্যাচিভ করা যায় সেটা আমরা একটু দেখি। যে ফর এক্সাম্পল আমাদের যদি ধরে নিই যে জি অফ টি একটা সিগন্যালের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, আর ওইটার ফ্রিকোয়েন্সি ডোমেন মানে ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি অফ ওমেগা। জি অফ ওমেগা হচ্ছে ওই সিগন্যালের ফোরিয়ার ট্রান্সফর্ম এবং ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। তো এখন আমরা যদি এই জি অফ টি সিগন্যালটাকে যদি একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি, যে ই টু দি পাওয়ার জে ওমেগা সি টি। এখানে জি অফ টিটা কি আরেকবার যদি বলতেন? জি অফ টিটা একটা সিগন্যাল, জাস্ট একটা ধরে নিছি যে একটা এক্সাম্পল হিসেবে জি অফ টিটা একটা সিগন্যাল। জি অফ টি একটা সিগন্যাল যার ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি অফ ওমেগা। ঠিক আছে, জি অফ টি একটা সিগন্যাল যার ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি অফ ওমেগা। তো স্মল জি স্যার দ্বারা আমরা সিগন্যাল এন্ড সিস্টেমে যেটাকে এক্স অফ টি পড়েছি সেটাই তো এখানে জি অফ টি। না না, সিম্বল জাস্ট পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা ওখানেও কিন্তু জিএফটি পড়ছিলাম। এটা এক একটা সিগন্যালকে জাস্ট একটা নাম দেয়া যায় কি। হ্যাঁ, এখানে জি অফ টি দেয়া আছে। এখানে জি অফ টি বলতে একটা সিগন্যাল বোঝানো হচ্ছে। ঠিক আছে, একটা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন একটা সিগন্যাল বোঝানো হচ্ছে যার ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি অফ ওমেগা, ক্যাপিটাল জি। ঠিক আছে, তো এখন ফ্রিকোয়েন্সি শিফটিং হবে প্রপার্টি বলতে আসলে কি বোঝায়। ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিকে এভাবে ডিফাইন করা হয় যদি আমরা এই জি অফ টিকে যদি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার জি ওমেগা সিটি দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি তবে এটার ফ্রিকোয়েন্সি শিফটিং হবে। যে এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে
ওমেগা সি পরিমাণ শিফট হবে। মানে ফর এক্সাম্পল আমার যদি সিগন্যালটা যদি এমন হয়, ফর এক্সাম্পল আমার সিগন্যালটা হচ্ছে এরকম, তার জি অফ টি এর আর কি তার রিপ্রেজেন্টেশন এরকম ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তো আমি যদি এটাকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তবে সেটার ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন আপনার শিফট হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই ডান দিকে শিফট হচ্ছে। ডান দিকে শিফট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি দ্বারা কি জানতে পারতেছি? শিফটিংটা ডান দিকে বা দিকে উভয় দিকেই হতে পারে না? হ্যাঁ, আচ্ছা, ডান দিকে আর বাঁ দিকে হওয়ার জন্য আপনার এখানে নেগেটিভ এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে, আচ্ছা, ঠিক আছে। তো দেখেন যে আপনাদের এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। তো আমাদের এই ফোরিয়ার ট্রান্সফর্ম রিলেটেড ডিটেলসে জানার জন্য আপনারা এই যে আমাদের যে অন্য একটা এই ফোরিয়ার ট্রান্সফর্ম চ্যাপ্টার 18, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস এর বাই আলেকজান্ডার সাদিকু, যে বইটা আপনারা সার্কিট 1 বা 2 কোর্সে স্টাডি করছেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সার্কিট 1 এবং 2 তে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস বইটা স্টাডি করছেন, আপনাদের কোর্স ম্যাটেরিয়াল ছিল। হ্যাঁ, এটাই তো ছিল। এই বইটার চ্যাপ্টার 18-তে এই ফোরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে লেখা আছে। তো আপনারা এই যেসব বিষয় বলতেছি, যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি তারপরে ফোরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আরো সুন্দর করে ডিটেলসে এই বইটাতে লেখা আছে। বইটাতে যে বিষয়গুলো লেখা আছে খুব সুন্দর গোছানো, ঠিক আছে। এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানতে চাইলে এখান থেকে দেখতে পারেন। তো আমরা শুধুমাত্র আমাদের এরিয়া অফ কনসার্ন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি কি সেটা, তো অতটুকু জানতেছি। তো দেখেন যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, যে আমরা যদি একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি, তবে ওইটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে তার একটা শিফটিং আমরা দেখতে পাবো, ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা শিফটিং দেখতে পাবো। তো দেখেন যে আমরা যদি অল্টারনেটিভলি একইভাবে যদি আমরা নেগেটিভ এক্সপোনেনশিয়াল দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি, ই টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা সিটি দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তবে তার শিফটিংটা অপোজিট দিকে হবে। তো দেখেন যে এখানে দ্য প্রপার্টি স্টেটস দ্যাট দ্য মাল্টিপ্লিকেশন অফ এ সিগন্যাল বাই এ ফ্যাক্টর ই টু দি পাওয়ার জি ওমেগা সিটি শিফট দ্য স্পেকট্রাম অফ দ্যাট সিগন্যাল বাই ওমেগা ইকুয়াল টু ওমেগা সি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কতটুকু শিফটিং হবে? ওমেগা সি পরিমাণ শিফটিং হবে। মানে আমি যে একটু আগে চিত্রটা দেখালাম, যে একটা যে চিত্র আঁকলাম, যে আপনার মাঝামাঝি ফর এক্সাম্পল আমাদের জি অফ টি সিগন্যালটা হচ্ছে আমাদের একটা লো পাস সিগন্যাল, এটা হচ্ছে জি অফ ওমেগা, এটা একটা লো পাস সিগন্যাল হিসেবে আমি আঁকলাম, ঠিক আছে। এটাকে আমরা যখন একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এটা শিফট হয়ে যাচ্ছে কতটুকু পরিমাণ? ওমেগা সি পরিমাণ। মানে সিগন্যালটা এখন হচ্ছে জিরোতে সেন্টার আছে, একটা লো পাস সিগন্যাল। আর যখন আমরা এটাকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তখন এটা শিফট হয়ে যাচ্ছে কতটুকু পরিমাণ? ওমেগা সি পরিমাণ। মানে ওমেগা দ্বারা বোঝাচ্ছি ফ্রিকোয়েন্সি, রেডিয়ান ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ওমেগা ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তো দেখেন যে তাহলে এই নতুন স্পেকট্রামটা হচ্ছে জি অফ ওমেগা মাইনাস ওমেগা সি এর। নতুন যে স্পেকট্রামটা আঁকলাম এই দ্বিতীয় চিত্র, এটা হচ্ছে জি অফ ওমেগা মাইনাস ওমেগা সি। প্রথম যে স্পেকট্রামটা আঁকলাম এটা হচ্ছে জি অফ ওমেগা। প্রথম যে স্পেকট্রামটা আঁকলাম এটা হচ্ছে জি অফ ওমেগা। এরপর কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করার কারণে এটা ফ্রিকোয়েন্সি শিফটিং হয়েছে, এবং ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা সরে গেছে কি পরিমাণ? ওমেগা সি পরিমাণ। দেখেন যে দ্য প্রপার্টি স্টেটস দ্যাট মাল্টিপ্লিকেশন অফ এ সিগন্যাল বাই এ ফ্যাক্টর ই টু দি পাওয়ার জি ওমেগা সিটি shift the spectrum of that signal by omega c, ঠিক আছে। shift the spectrum of the signal by omega c। তার মানে কি বুঝতে পারতেছি আমরা যদি একটা সিগন্যাল যার স্পেকট্রাম হচ্ছে এরকম জিরোতে সেন্টার, নট জিরোতে সেন্টার, নট নেসেসারি। আপনার যদি আমরা এই ওমেগা সি ভ্যালুর যদি কোন একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করি, তবে সেটার স্পেকট্রামটা সরে যাচ্ছে কি পরিমাণ? ওমেগা সি পরিমাণ সরে যাচ্ছে। তো একইভাবে তার অল্টারনেটিভলি
আমরা আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সিটি দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তবে তার অপোজিট দিকে সিগন্যালের স্পেকট্রামটা সরে যাবে। ঠিক আছে, উই অলসো হ্যাভ জি অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সিটি, যার ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি অফ ওমেগা প্লাস ওমেগা সি। মানে আমরা এখানে পজিটিভ এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করার কারণে সিগন্যালটা ডান দিকে সরে গেছে, ওমেগা সি পরিমাণ শিফটিং হয়েছে। আর তার অপোজিট টাইপের যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, ওটা দ্বারা মাল্টিপ্লাই করলে তার বিপরীত দিকে সরে যাবে। তো দেখেন যে এখন একটা চিন্তার বিষয় যে আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল নিয়ে কথা বলতেছি, কিন্তু কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল তো প্র্যাকটিক্যালি জেনারেট করা সম্ভব না। ঠিক আছে, এটা তো কমপ্লেক্স, ঠিক আছে, এটা ইমাজিনারি একটা পার্ট আছে, এটা তো আমরা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারবো না। এটা কমপ্লেক্স পজিটিভটাও পারবো না, নেগেটিভটাও সম্ভব না। তো এখন এখানে একটা ট্রিক হচ্ছে, এমন একটা সিগন্যাল তাহলে আমাদের জেনারেট করতে হবে যেটা নাকি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আছে, মানে যেটাকে ম্যাথমেটিক্যালি ভাঙলে আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল পাবো, এমন একটা সিগন্যাল আমাদের দরকার, যেটাকে ম্যাথমেটিক্যালি ভাঙলে আমরা বা ম্যাথমেটিক্যালি আমরা তার ইকুইভ্যালেন্ট বা তার সমান একটা মানে আমরা ওই জিনিসটাকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো, এমন একটা সিগন্যাল দরকার। তো দেখেন যে এমন একটা সিগন্যাল হচ্ছে, আমরা জানি যে কজ ওমেগা সিটি। আচ্ছা, কিভাবে আমরা আপনারা যদি ওই যে আপনাদের ম্যাথ কোর্স বা প্রিভিয়াস কোর্সে এই যে কজ ওমেগা সিটিকে অয়লার আইডেন্টিটি দ্বারা ভাঙা যদি জেনে থাকেন, তবে কজ ওমেগা সিটিকে আমরা এইভাবে লিখতে পারি, আমি ওমেগা সি না লিখে জাস্ট এক্স লিখি, লিখতে তাড়াতাড়ি হবে, কজ এক্স লিখি। এটা সম্পর্কে আপনারা জানেন, ই টু দি পাওয়ার প্লাস জে এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স। হ্যাঁ, এক্স এর পরিবর্তে আমরা এখানে আমি তাড়াতাড়ি লেখার জন্য এক্স লিখছি, এটাকে আমরা ওমেগা সিটি লিখতে পারি। ঠিক আছে, ওমেগা সি দ্বারা রিপ্লেস করে প্রত্যেকটা এক্স এর জায়গায় জাস্ট ওমেগা সিটি বলবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি লেখার জন্য এক্সটা লিখলাম, তো এক্স এর পরিবর্তে জাস্ট ওমেগা সিটি বসান, তাহলে দেখবেন যে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের সিগন্যালটা যদি আমরা কজ দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি, তাহলে আমাদের যে সিগন্যালটা, ফর এক্সাম্পল এখন আপনারা উত্তরটা পাচ্ছেন যে কেন আমরা ওই মেসেজ সিগন্যালকে এম অফ টি কে, দেখেন এম অফ টি কে কেন আমরা কজ ওমেগা সিটি দ্বারা মাল্টিপ্লাই করলাম, সেটার উত্তর এখনই পাবেন আপনারা। তো দেখেন যে কজ ওমেগা সিটি কে যদি আমরা ভাঙি, বা এখানে কজ এক্স লিখছি, তাহলে আমরা দুইটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল পাচ্ছি, একটা হচ্ছে ই টু দি পাওয়ার জে এক্স আর একটা হচ্ছে ই ইনভার্স জে এক্স, তাই না? তো দুইটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, এটা অয়লার্স আইডেন্টিটি দ্বারা রিপ্রেজেন্ট করা যায় কজ এক্স কে। তো এক্স এর পরিবর্তে জাস্ট ওমেগা সিটি বসান, তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি প্লাস ই ইনভার্স জে ওমেগা সিটি। তার মানে কি, আমরা যদি কোনো একটা সিগন্যালকে যদি কজ ওমেগা সিটি দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি, তো সেক্ষেত্রে সিগন্যালের ফ্রিকোয়েন্সি শিফটিং হবে। দেখেন যে যদি প্রথম অংশটার জন্য আমরা জানি কি, প্রথম অংশটার জন্য ফ্রিকোয়েন্সি শিফটিং হবে ডান দিকে, এবং দ্বিতীয় অংশটার জন্য ফ্রিকোয়েন্সি শিফটিং হবে তার অপোজিট দিকে। ঠিক আছে, তার অপোজিট দিকে। তো দেখেন যে আমরা দুইটা অংশ পাচ্ছি, আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনের যদি রিপ্রেজেন্ট যদি করি, তো জি অফ টি ই টু দি পাওয়ার জে ওমেগা সিটির জন্য এটার ফ্রিকোয়েন্সি শিফটিং হবে, আবার জি অফ টি ইনভার্স জে ওমেগা সিটি মানে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা গুণ করার কারণে আমাদের তার বিপরীত দিকে আপনার ফ্রিকোয়েন্সি শিফটিং হবে। তার মানে আমরা তো এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালকে, এটা তো রিয়েল ফাংশন না, এটাকে জেনারেট করা সম্ভব হচ্ছে না। তো আমরা এমন একটা সাইনোসয়েড দ্বারা মাল্টিপ্লাই করতেছি, ফর এক্সাম্পল কজ ওমেগা সিটি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, যেটা প্র্যাকটিক্যালি অ্যাচিভেবল। এটা আপনারা প্র্যাকটিক্যালি এই সিগন্যালটা জেনারেট করা সম্ভব, একটা কজ সিগন্যাল বা সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট করা সম্ভব। তো সাইনোসয়েডাল সিগন্যাল যেহেতু জেনারেট করা সম্ভব, তাই আমরা এটাকে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করতেছি, ফর এক্সাম্পল কজ ওমেগা সিটি দ্বারা।
এবং আমরা এই দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি দ্বারা যে এটার আমরা যদি কজ দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে একটা ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে, যে ওমেগা সিতে আমাদের সিগন্যালের স্পেকট্রাম সরে যাচ্ছে, ওমেগা সিতে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আমাদের সিগন্যালের স্পেকট্রামটা সরে যাচ্ছে। এখন আমরা আসি যে আমাদের মডুলেশনের উদ্দেশ্য কি ছিল, মডুলেশন কথা উদ্দেশ্য কি ছিল বা ক্যারিয়ার কমিউনিকেশনের উদ্দেশ্য কি ছিল? কেউ একজন আমাকে বলেন তো যে মডুলেশন বা ক্যারিয়ার কমিউনিকেশনের উদ্দেশ্য কি? তো ছোট সিগন্যালটাকে আর কি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করে একটা বড় সিগন্যাল পাওয়ার জন্য। বড় সিগন্যাল ছোট সিগন্যাল তো কথা না, এটা তো ফ্রিকোয়েন্সির সাপেক্ষে বলেন। যে আমার যে মেসেজ সিগন্যাল ছিল, তো মেসেজ মেসেজ সিগন্যালের সিগন্যালটাকে যে আর কি ফ্রিকোয়েন্সি রেঞ্জ, কথাটা বোঝার চেষ্টা করেন, মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওইটা আর কি আমাদের একটা লো পাস সিগন্যাল, মানে এটার সাথে আমাদের চ্যানেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জে অবস্থান করে। তো যদি না মিলে তো সেক্ষেত্রে আমাদের বেসব্যান্ডের স্পেকট্রামটাকে সরিয়ে শিফট করে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নেওয়া লাগবে। বেসব্যান্ডের যে স্পেকট্রাম সেটাকে সরিয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নেওয়া লাগবে। তো হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের স্পেকট্রামটাকে শিফট করা লাগবে, ঠিক আছে, স্পেকট্রামটাকে শিফট করা লাগবে বা সরানো লাগবে টু এ হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ, একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে। হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে সরানোর জন্য আমরা প্রথমে যেটা দেখলাম ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল তো প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা সম্ভব না, তার জন্য আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল নিলাম, যাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখি তাহলে এটাকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। পজিটিভ এক্সপোনেনশিয়াল নেগেটিভ এক্সপোনেনশিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তো এটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দ্বারা যেহেতু রিপ্রেজেন্ট করা যায় তার জন্য আমরা এটাকে মাল্টিপ্লাই করতেছি। তো মাল্টিপ্লিকেশনের কারণে এখন আমাদের যে জি অফ যদি আমরা যদি বেসব্যান্ড সিগন্যালটাকে যদি একটা সাইনোসয়েডাল সিগন্যাল ফর এক্সাম্পল কজ ওমেগা সি দ্বারা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি, যেখানে ওমেগা সি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে ওমেগা সিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করার কারণে এটার স্পেকট্রামটা সরে যাবে ওই হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, ঠিক আছে, এটার বেসব্যান্ডের স্পেকট্রামটা সরে যাবে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, যার কারণে আমরা এই সাইনোসয়েডাল সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করতেছি। আমাদের মাল্টিপ্লিকেশনের কারণ কি, আমরা এখানে মডুলেশন বলতে বোঝানো হচ্ছে যে খেয়াল করেন যে দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই করতেছি, কিন্তু মাল্টিপ্লিকেশন আসলে কারণ কি ছিল, যে একটা বেসব্যান্ড সিগন্যালকে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করতেছি, কিন্তু মাল্টিপ্লিকেশন করার কারণ এই যে আমাদের বেসব্যান্ড স্পেকট্রামটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে সরানো, একটা আমাদের বেসব্যান্ডের যে স্পেকট্রাম সেই স্পেকট্রামটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে শিফট করা, সেই শিফট করার জন্য আমরা দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই করতেছি। তো কথাটা বলার সময় ছোট সিগন্যাল বড় সিগন্যাল এভাবে কথা না বলে এই রিপ্রেজেন্ট করবেন এভাবে, যে আমাদের মেসেজ সিগন্যালের স্পেকট্রামটা একটা যে ব্যান্ডউইডথ অকুপাই করে সেটা একটা লো পাস সিগন্যাল, এটাকে আমাদেরকে সরিয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিতে হবে। এই হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে নেওয়ার জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি ব্যবহার করি। এর জন্য আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল ফর এক্সাম্পল কজ ওমেগা সি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এবং মাল্টিপ্লিকেশনের কারণে আমাদের সিগন্যালটা স্পেকট্রামটা সরে একটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে চলে যাবে। তো জিনিসটাকে আমরা যদি চিন্তা করি এইভাবে, যে আমরা যদি চিত্রটা যদি দেখি, চিত্রটা দেখলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা ধরে নিই যে পরের পৃষ্ঠায় চিত্রটা আছে, তো খেয়াল করেন যে এখানে প্রথম যে চিত্রটা দেয়া আছে, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের চিত্র, মেসেজ সিগন্যালের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, টাইম ডোমেইন এম অফ টি দ্বারা বোঝানো হচ্ছে যে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, যে আমাদের মেসেজ সিগন্যালের ভ্যালু কিভাবে উইথ রেসপেক্ট টু টাইম পরিবর্তন হচ্ছে। দেখেন যে একটা এই ধরনের অ্যারো চিহ্ন দিয়ে পাশে দেখানো হয়েছে এম অফ ওমেগা একটা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, যে আমাদের উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কিভাবে পরিবর্তন হচ্ছে। এখানে বলে রাখি, এখানে এটা জাস্ট উদাহরণস্বরূপ এই স্পেকট্রামটা দেখানো হয়েছে, ঠিক আছে, এটা এক্সাক্ট
রিপ্রেজেন্টেশন না, যা কেবল উদাহরণস্বরূপ একটা মেসেজ সিগন্যালের টাইম ডোমেন চিত্র আঁকা হয়েছে এবং একটা ফ্রিকোয়েন্সি ডোমেন চিত্র আঁকা হয়েছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের টাইম মেসেজ সিগন্যালের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন যদি এরকম হয়, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন এটা। তো দেখেন যে আমরা ধরে নিচ্ছি তার অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম 2a এবং তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এভাবে পরিবর্তন হচ্ছে। এখন খেয়াল করেন যে এটা হচ্ছে তার পজিটিভ দিক এবং এটা তার নেগেটিভ দিক স্পেকট্রামের। এখন আমি আবার বলে রাখি যে এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিকোয়েন্সির মান নেগেটিভ। দেখেন যে 0 থেকে ডান দিকে গেলে ফ্রিকোয়েন্সির মান পজিটিভ। নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলতে আসলে প্র্যাকটিক্যালি বা রিয়েল লাইফে নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলতে কোনো কথা নেই। এটা কেবল ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের চিত্রগুলো এরকম আসে। কেবলমাত্র ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের চিত্রগুলো এমন আসে, কিন্তু রিয়েল লাইফে আমরা কখনোই নেগেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবো না, বা নেগেটিভ ফ্রিকোয়েন্সি রিয়েল বা প্র্যাকটিক্যালি সম্ভব না। এটা কেবল ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের এই চিত্রগুলো এমন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন মেসেজ সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন এরকম, যার ব্যান্ডউইথ হচ্ছে বি হার্জ। দেখেন যে 2πb লেখা হয়েছে। 2πb টা হচ্ছে আমার রেডিয়ান ফ্রিকোয়েন্সি, হ্যাঁ। ওমেগা এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো দেখেন যে এটার ব্যান্ডউইথ হচ্ছে বি হার্জ বা 2πb বলতে পারি। 2πb রেডিয়ান পার সেকেন্ড অথবা বি হার্জ। কারণ আমরা জানি যে ওমেগা এর সাথে হার্জ ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2πf। এটা তো আপনারা জানেন এই সম্পর্কটা, ওমেগা ইকুয়াল টু 2πf। ফ্রিকোয়েন্সি ইন হার্জ, এটার সাথে রেডিয়ান ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে এটার সাথে 2π মাল্টিপ্লাই করা লাগবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে বি হার্জ অথবা 2πb রেডিয়ান পার সেকেন্ড। মানে ব্যান্ডউইথ কথাটার মানে কি? ব্যান্ডউইথ কথাটার মানে হচ্ছে নিম্নমান এবং সর্বোচ্চ মানের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, তাই না? লোয়ার ভ্যালু আপার ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা থাকে সেটাই তো আমাদের কি ব্যান্ডউইথ। হ্যাঁ, তো দেখেন যে মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ তাহলে কি হবে? যে 0 থেকে 2πb পর্যন্ত, তাই না? বি হবে শুধু, হ্যাঁ 2πb হবে। 2πb রেডিয়ান পার সেকেন্ড অথবা বি হার্জ অথবা 2πb রেডিয়ান পার সেকেন্ড, দুইভাবে আমরা বলতে পারি যে ব্যান্ডউইথ হচ্ছে 2πb রেডিয়ান পার সেকেন্ড অথবা বি হার্জ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে এরকম জানলাম, তার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন এটা। আচ্ছা, তো অনেকক্ষণ কথা বলছি, কিন্তু এর মধ্যে কারো প্রশ্ন আছে কোনো? এনি কোশ্চেন? আমি যে এতক্ষণ যে যা যা বলছি আসলে একটা না বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কার কোনো প্রশ্ন আছে? না স্যার, এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বিষয়টাতে যাই। যে আমরা এতক্ষণ পর্যন্ত জানছি যে আমরা যদি মেসেজ সিগন্যালকে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা সাইনোসয়েডাল ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে তার ফ্রিকোয়েন্সি শিফটিং হবে, এবং ফ্রিকোয়েন্সি শিফটিং হয়ে কোথায় যাবে? আমাদের যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যে ওই যে ফ্রিকোয়েন্সিটা ওমেগা সি তে সরে যাবে, ওমেগা সি পরিমাণ শিফটিং হবে। এখন আমরা এর দ্বিতীয় যে চিত্র দেখানো আছে এই চিত্রটাতে দেখি যে আমাদের এখানে মেসেজ সিগন্যালকে মাল্টিপ্লাই করা হচ্ছে ওমেগা সি দ্বারা। মেসেজ সিগন্যালকে মাল্টিপ্লাই করার কারণে ভিতরে যে গাঢ় দাগ যে সিগন্যালটা, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। গাঢ় দাগের যে সিগন্যাল, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এবং এটা হচ্ছে মেসেজ সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাহায্যে মাল্টিপ্লাই করার কারণে আমরা পাচ্ছি। এখন দেখেন যে এটার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন কিরকম হচ্ছে। যে আমরা জানি যে কস ওমেগা সি কে ভাঙলে দুইটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল পাওয়া যায়, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভ এক্সপোনেনশিয়ালকে গুণের ফলে আমাদের সিগন্যালের স্পেকট্রামটা
এই যে ওমেগা সি পরিমাণ সরে গেছে, দেখেন যে ফ্রিকোয়েন্সি শিফটিং হবে কি পরিমাণ, ওমেগা সি পরিমাণ। দেখেন যে জিরো থেকে, এটা আগে জিরোতে সেন্টার ছিল, ওমেগা সি পরিমাণ শিফট হয়েছে, ওমেগা সি পরিমাণ শিফট হয়েছে, যে আমাদের স্পেকট্রামটা আগে জিরোতে সেন্টার ছিল, এখন ওমেগা সি পরিমাণ সরে গেছে। আর সিমিলারলি আমাদের কজ ওমেগা সিটিকে ভাঙলে কিন্তু আমরা নেগেটিভ এক্সপোনেনশিয়ালও পাই, তো যার কারণে আমাদের সিগন্যাল স্পেকট্রামটা ওমেগা নেগেটিভ দিকেও ওমেগা সি পরিমাণ সরে গেছে। আচ্ছা, তো এখন দেখেন যে আরেকটা বিষয়, যে আমাদের কিন্তু এই যে এখানে ছিল অ্যামপ্লিটিউড 2a, কিন্তু এখানে আমাদের অ্যামপ্লিটিউড কিন্তু a। কারণটা কি, আমাদের যে মাল্টিপ্লিকেশনের সময় আমরা দেখছি যে সামনে একটা হাফ আছে, যে আমাদের কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, এটাকে যদি আমরা আকারে যদি রিপ্রেজেন্ট যদি করি কজ ওমেগা সি কে, তাহলে দেখা যাবে যে সামনে একটা হাফ আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি। তো ওই হাফের জন্য আমাদের এই অ্যামপ্লিটিউডটাও অর্ধেক হয়ে গেছে। আমি উপরের পেজটাতে যাই, খেয়াল করেন। এই যে আমাদের এখানে এই যে এখানে একটা হাফ আছে, সেই হাফটার কারণে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি ডোমেইনেও অ্যামপ্লিটিউডটা আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে। মানে আমাদের বেসব্যান্ড সিগন্যালের যে অ্যামপ্লিটিউড ছিল স্পেকট্রামে, ফ্রিকোয়েন্সি শিফটেড হওয়ার পর তার স্পেকট্রামের অ্যামপ্লিটিউডটা অর্ধেক হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আসি আপনাদের এই যে আমরা ডাবল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন পড়তেছি, তো ডাবল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন কথাটার মানে কি? ডাবল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন কথাটার মানে হচ্ছে এই যে, খেয়াল করেন যে আমাদের এই ইয়াটা যেই ইনফরমেশন ক্যারি করতেছে বি হার্টজ, তার ব্যান্ডউইথ হচ্ছে বি হার্টজ। তো দেখেন যে আমাদের ইয়া করার পরে, মডুলেশনের পরে তার ব্যান্ডউইথ হয়ে যাচ্ছে কিন্তু দ্বিগুণ, 2B হার্টজ। ঠিক আছে, তার ব্যান্ডউইথ হয়ে যাচ্ছে দ্বিগুণ 2B হার্টজ, আর ইন টার্মস অফ রেডিয়ান পার সেকেন্ড আমরা বলতে পারি 4πb। তার মানে কি, আমাদের এর আগে এই অংশটুকু যে ইনফরমেশন ক্যারি করতেছিল, এখন আমাদের এই দুইটা অংশ একই ইনফরমেশন ক্যারি করতেছে। যে আমরা বলতেছি যে ডান দিকের যে অংশটা, এটাকে আপার সাইড ব্যান্ড বলতেছি। আপার বলতে বেশি বোঝাচ্ছে, মানে দেখেন ওমেগা সি এর চেয়ে ডান দিকে কিন্তু ফ্রিকোয়েন্সির মান বেশি, তাই না? ওমেগা সি এর তুলনায় ডান দিকে ফ্রিকোয়েন্সির মান বেশি, তো আপার সাইড ব্যান্ড। তো আপার সাইড ব্যান্ড একটা ইনফরমেশন ক্যারি করতেছে, একই ইনফরমেশন লোয়ার সাইড ব্যান্ডও ক্যারি করতেছে। এই সাইড ব্যান্ডও কিন্তু একই ইনফরমেশন ক্যারি করতেছে, লোয়ার সাইড ব্যান্ড। মানে ওমেগা সি এর বাম দিকে যে অংশটা ব্যান্ড, সাইড ব্যান্ড, সেটাকে আমরা লোয়ার সাইড ব্যান্ড বলতেছি, আর ডান দিকে যেটা, সেটাকে আপার সাইড ব্যান্ড বলছি। তো দুইটা সাইড ব্যান্ডই আপনার একই ইনফরমেশন ক্যারি করতেছে, ঠিক আছে? মানে আপার সাইড ব্যান্ড যেই তথ্য আছে, লোয়ার সাইড ব্যান্ডে একই তথ্য আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই ডাবল, এই জন্য এটাকে ডাবল সাইড ব্যান্ড বলা হচ্ছে, ডাবল সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন। যে আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তার ডান দিকে যে সাইড ব্যান্ড আছে ওইটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, নিচে বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তো দুইটা সাইড ব্যান্ড হচ্ছে আমাদের ইনফরমেশনটাকে ক্যারি করতেছে। আমাদের যে মেসেজ সিগন্যালের যে ইনফরমেশন, বোথ আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ড ক্যারি করতেছে। আচ্ছা, এবং টোটাল ব্যান্ডউইথটা হচ্ছে 2B হার্টজ। মানে আমাদের মেসেজ সিগন্যালের যা ব্যান্ডউইথ, মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে তার দ্বিগুণ। কথাটা বোঝার চেষ্টা করেন যে আমাদের মেসেজ সিগন্যালের যে ব্যান্ডউইথ আছে, মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ তার দ্বিগুণ। যে এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যাল, এটার ব্যান্ডউইথ হচ্ছে বি হার্টজ। এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল, যেটাকে আমরা ট্রান্সমিট করব ওভার এ চ্যানেল, তার ব্যান্ডউইথ কিন্তু ডাবল সাইড ব্যান্ড মডুলেশনের পর, ডিএসবি মডুলেশনের পর এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো ডিএসবি মডুলেশনের আমরা দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। যে ডিএসবি কথাটা মানে কি, ডাবল সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ড আমাদের এই ইয়াটাকে তৈরি করতেছে,
মানে মানে ওই ব্যান্ডউইথ মডুলেটেড সিগন্যালের স্পেকট্রামটা দুইটা সাইড ব্যান্ডের মাধ্যমে গঠিত, তার জন্য এটাকে ডাবল সাইড ব্যান্ড বলতেছি। এবং আরো একটা বৈশিষ্ট্য জানলাম যে আমাদের যে ব্যান্ডউইথ, বেস ব্যান্ড সিগন্যালের যে ব্যান্ডউইথ, তার দ্বিগুণ ব্যান্ডউইথ হচ্ছে মডুলেটেড সিগন্যালের। ডাবল সাইড ব্যান্ড মডুলেশনের কারণে মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ তার দ্বিগুণ। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন জানলাম। আচ্ছা, স্যার এখানে একটা প্রশ্ন ছিল। হুম। বলছে যে আমাদের তো মানে যখন বেসব্যান্ড লো ছিল তখন তো আমাদের অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে 2A, আর যখন আমাদের মানে ডাবল সাইড ব্যান্ড করার কারণে হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল পাচ্ছি, মানে ব্যান্ডউইথ পাচ্ছি আমরা দ্বিগুণ, কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড তো কমে যাচ্ছে। অ্যামপ্লিটিউড কি কমলে কোনো সমস্যা আছে? না, অ্যাম্পলিটিউড কমে গেলে সমস্যা নাই, এখানে মডুলেশনের কারণে অ্যাম্পলিটিউডটা কমবেই, ঠিক আছে? মানে অ্যাম্পলিটিউড যা থাকবে স্যার, আমাদের এখানে একটা মডুলেশনের তো কারণে। বিষয় আছে একটা, যে আমরা যখন সেটা আউটপুট বা সিঙ্গেলটা যখন আউটপুটে পাঠাইতেছি তখন তো স্যার আবার স্যার ব্যান্ড বেসের মতোই একটা সিঙ্গেল তৈরি হইতেছে সেখানে। আপনার কথা লাস্টে যে কথাটা বললেন সেটা বুঝিনি আমি। স্যার, আমি বলতেছি যখন আমরা এই যে সিঙ্গেলটাকে মডুলেশন করে সিঙ্গেল মানে চ্যানেলের মাধ্যমে পাঠাইতেছি, আউটপুটে গিয়ে তো আবার আমরা সেটাকে পুনরায় মেসেজ সিগন্যালে রূপান্তর করতেছি, তাই না স্যার? হ্যাঁ, পরে আবার একটা ডিমodulation হবে, ডিমodulation সামনে জি স্যার। আসবে। মানে তাহলে স্যার ডিমodulation আমার বলতে এখানে বোঝায় যে আবারও মেসেজ স্পেকট্রামটাকে জেনারেট করা। জি স্যার, তাহলে এখানে আমার মডুলেশন করার পর মেসেজ সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত ছোট বড় হলো এটা তো কোনো ফ্যাক্ট না। না না, এটা এটার যে ইয়াটা স্পেকট্রাম আছে, স্পেকট্রামটার মধ্যে এই ইনফরমেশনটা যাচ্ছে আর কি। জি স্যার। আচ্ছা, তো খেয়াল করেন যে এরপরে যে বিষয়টা আর কি জানা জরুরি সেটা হচ্ছে যে আমাদের এটাকে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার কমিউনিকেশন বলে বা অ্যামপ্লিটিউড মডুলেশন বলা হয়, ডিএসবি এসসি, ঠিক আছে? এরপরে যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে এটাকে কেন ডিএসবি এসসি বলা হয় বা সাপ্রেসড ক্যারিয়ার বলা হয়, ঠিক আছে? সাপ্রেস করার অর্থ হচ্ছে বাদ দেয়া বা না থাকা, ঠিক আছে? তো দেখেন যে আমাদের যে এই কমিউনিকেশন সিস্টেম, যে আমরা যে স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, স্পেকট্রামে আমরা শুধুমাত্র মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম। যে আমাদের মডুলেটেড ওয়েভ বলতে কি বুঝি, যে মডুলেটেড ওয়েভ বলতে বুঝতে পারতেছি যে আমাদের মেসেজ সিগন্যালটাকে ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করার কারণে একটা মডুলেটেড সিগন্যাল পাচ্ছি। তো এখানে আমরা যে স্পেকট্রাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম। এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম, মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম। কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ক্যারিয়ার কম্পোনেন্ট দেখতে পাচ্ছি না। ক্যারিয়ার কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছি যে আমরা যদি কজ ওমেগা সিটি যদি স্পেকট্রামটা যদি দেখি, তো খেয়াল করেন যে কজ ওমেগা সিটি এর স্পেকট্রামটা যদি দেখি, কজ ওমেগা সিটি এর স্পেকট্রাম দেখতে এরকম। এটা হচ্ছে তার টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। মানে আমাদের ক্যারিয়ার সিগন্যালটাকে, মানে শুধুমাত্র কজ সিগন্যালটাকে বোঝার চেষ্টা করেন। কেবলমাত্র কজ সিগন্যালটাকে আমরা যদি তার ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো তার এই ধরনের দুইটা পালস আছে, ঠিক আছে? এটা তার ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। যে ক্যারিয়ার সিগন্যালের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন এটা, এবং তার ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। আপনি সিম্বলগুলো নিয়ে চিন্তা করবেন না, জাস্ট বোঝার চেষ্টা করেন যে ক্যারিয়ার সিগন্যালের তার ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন এটা। তো খেয়াল করেন যে আমরা যদি এই যার ক্ষেত্রে যেই সিগন্যালটা আমরা ট্রান্সমিট করতেছি মডুলেটেড সিগন্যাল, এই সিগন্যালের সাথে আমরা যদি ক্যারিয়ার সিগন্যালটাও যদি পাঠাতাম, এই সিগন্যালের সাথে যদি আমরা ক্যারিয়ার সিগন্যালটাও পাঠাতাম, ক্যারিয়ার সিগন্যাল পাঠানো বলতে বোঝাচ্ছি যে এটার সাথে কজ ওমেগা সিটা যোগ আছে, ঠিক আছে? এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। খেয়াল রাখবেন যে এটা কিন্তু মডুলেটেড সিগন্যাল।
এখানে যে সিগন্যালটা দেখানো হচ্ছে এটা কি হচ্ছে এম অফ টি কজ ওমেগা সিটি, দুইটার মাল্টিপ্লিকেশন, এবং এটা হচ্ছে মডুলেটেড ওয়েভ। আমরা যদি এটার সাথে যদি ক্যারিয়ার সিগন্যালটাকে যদি ট্রান্সমিট যদি করতাম, তো সেই ক্ষেত্রে আমরা এই যে স্পেকট্রামে এখানে একটা আপনার দেখতে পেতাম, এই ধরনের পালস দেখতে পেতাম। ঠিক আছে, যদি আমাদের মডুলেটেড ওয়েভ ফর্মের সাথে যদি ক্যারিয়ারটাও যদি স্পেকট্রামে যদি থাকতো, তো সেই ক্ষেত্রে মানে ক্যারিয়ারটাকে যদি আমরা সেন্ড যদি করতাম, যোগ যদি থাকতো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই ধরনের দুইটা পালস দেখতে পেতাম। ঠিক আছে, কিন্তু আমরা এই যে ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা বাদ দিতেছি। এই যে ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা বাদ দিতেছি, আমরা ক্যারিয়ার সিগন্যালটাকে রাখতেছি না। ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা রাখতেছি না, বা ক্যারিয়ার সিগন্যালের কোনো কম্পোনেন্ট আমরা এই স্পেকট্রামে দেখতেছি না, তাই না? ক্যারিয়ার এখানে স্পেকট্রামে দেখতে পাচ্ছি যে চিত্রটা, এই চিত্রটা কেবলমাত্রই কিসের? মডুলেটেড ওয়েভ ফর্মের। হ্যাঁ, যে মডুলেটেড ওয়েভ ফর্ম হচ্ছে এম অফ টি কজ ওমেগা সিটি, কিন্তু আমরা এখানে কিন্তু এই ধরনের কোনো এই চিত্রে এই টাইপের কোনো পালস দেখতে পাচ্ছি না, যে এই যেটা কিনা আমাদের এই ক্যারিয়ার বা কজ ওমেগা সিটি এর আপনার স্পেকট্রাম, মানে আমরা পিওর ক্যারিয়ার সিগন্যালের কোনো স্পেকট্রাম দেখতে পাচ্ছি না এখানে। তো যার কারণে এটা শুধুমাত্র মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম। তো আমরা এটাকে এই জন্যই সাপ্রেসড ক্যারিয়ার বলতেছি, যে সাপ্রেস মানে হচ্ছে বাদ দেয়া বা না থাকা। তো এটা হচ্ছে আমাদের ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার কমিউনিকেশন টেকনিক। ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, সংক্ষেপে ডিএসবি-এসসি কেন বা সাপ্রেসড ক্যারিয়ার কেন বলা হচ্ছে? যে আমাদের এই মডুলেশন স্কিমে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কোনো কম্পোনেন্ট সেন্ড করতেছি না বা ট্রান্সমিট করতেছি না। This modulation scheme with double sidebands, this scheme does not contain a discrete component of the carrier frequency. এই স্কিমটা আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কোনো কম্পোনেন্ট ক্যারি করতেছে না বা নিচ্ছে না। For this reason it is called double sideband suppressed carrier communication or modulation। ঠিক আছে, মানে আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের মডুলেটেড সিগন্যালের স্পেকট্রামে এখানে শুধুমাত্র মডুলেটেড সিগন্যালটাই আছে, এখানে কোনো ক্যারিয়ারের যে আলাদা যে কম্পোনেন্ট, ক্যারিয়ার সিগন্যালের আলাদা কোনো কম্পোনেন্ট নাই। ঠিক আছে, তার জন্য এটাকে আমরা বলতেছি সাপ্রেসড ক্যারিয়ার কমিউনিকেশন। আমরা পরবর্তীতে এই অংশটুকু শেষ হলে, যে ডিএসবি-এসসি রিলেটেড পড়াশোনা শেষ হলে, আমরা উইথ ক্যারিয়ার যে কমিউনিকেশন, যেখানে কমিউনিকেশন যেটাতে মডুলেশনে আর কি ক্যারিয়ার সিগন্যালটাকেও পাঠানো হয় আলাদা বা যোগ করা থাকে, সেটাও আমরা এরপরে দেখব। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্রেসড ক্যারিয়ার। এরপরে আবার উইথ ক্যারিয়ারটাও আসবে। তো সাপ্রেসড ক্যারিয়ার কথাটার অর্থ হচ্ছে যে এখানে ক্যারিয়ারের কোনো ডিসক্রিট বা আলাদা কম্পোনেন্ট নাই এইটার স্পেকট্রামে। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য আমরা এটাকে এই যে মডুলেশন স্কিম, এটাকে আমরা বলবো ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মডুলেশন। এই যে মডুলেশন স্কিম যেটা আমরা এতক্ষণ দেখলাম, এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। আচ্ছা, তো আমরা এই সাপ্রেসড ক্যারিয়ার, ডাবল সাইড ব্যান্ড, তারপরে হচ্ছে যে ব্যান্ডউইডথ কত, এগুলো নিয়ে জানলাম। তো এরপরে যে বিষয়টা আর কি জানা লাগে, সেটা হচ্ছে এই যে এই মডুলেশন করার শর্ত কি। এই মডুলেশন করার শর্ত সম্পর্কে জানা লাগে। আসলে শর্তটা হচ্ছে এরকম, আমাদের যে বেসব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ যদি হয় বি হার্টজ, এবং আমাদের ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি, তো ওমেগা সি এবং বি এর মধ্যে সম্পর্ক অবশ্যই এমন হওয়া লাগবে যে ওমেগা সি মাস্ট বি গ্রেটার দেন 2πb in order to avoid overlap of the spectra contained centered at omega c and minus omega c। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন যে এই জিনিসটা কথাটার মানে কি। তো খেয়াল করেন যে আমাদের স্পেকট্রামটা আপনার সরে গেছে হচ্ছে ডান দিকে এবং বাম দিকে ওমেগা সি পরিমাণ। এখন যদি এমনটা হতো যে ওমেগা সি এর মান 2πb এর তুলনায় কম, এমনটা যদি হতো যে ওমেগা সি লেস দেন 2πb, তো সেই ক্ষেত্রে কি হতো, আমাদের যে স্পেকট্রামটা
স্পেকট্রামটা আরো অনেক কম সরে যেত। সেক্ষেত্রে স্পেকট্রামটা ফর এক্সাম্পল 2πb এর চেয়ে যেহেতু ছোট, তো ফর এক্সাম্পল স্পেকট্রামটা সেন্টার যদি হতো এই জায়গায়, তাহলে পজিটিভ ওমেগা সি হতো এটা, এবং একটা অংশ পজিটিভ অংশটা দেখতে হতো এরকম। এবং ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার নেগেটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ ওমেগা সি। নেগেটিভ ওমেগা সি যেহেতু আমাদের ওমেগা সি হচ্ছে 2πb এর তুলনায় ছোট, তো তখন আমাদের নেগেটিভ অংশটা হতো এরকম অনেকটা। চিত্রটা নেই। তো দেখেন যে আমাদের যদি এরকমটা যদি হতো যে আমাদের এই ওমেগা সি এর মান 2πb এর তুলনায় কম, তো সেক্ষেত্রে কি হতো যে আমাদের যে স্পেকট্রামটা যে সরে যাচ্ছে, সে সরে যাওয়ার পরিমাণটা এমন হতো যে আমাদের দুইটা যে স্পেকট্রাম, শিফটেড স্পেকট্রাম, তারা ওভারল্যাপ করতেছে। আর এই ওভারল্যাপিং এর কারণে আপনার ইনফরমেশন মিসিং হবে। ঠিক আছে, মানে মডুলেটেড ওয়েভ ফর্মটাকে যখন নাকি আবার পরবর্তীতে রিসিভার ডিমodulate করবে, তখন দেখা যাবে যে কিছু ইনফরমেশন লস আছে। তো এর ফলে আমরা প্রপারলি পরবর্তীতে ডিটেক্ট করতে পারবো না আমাদের মেসেজ সিগন্যালটাকে। তো এই জন্য এই ওভারল্যাপটা অ্যাভয়েড করার জন্য আমাদের ওমেগা সি এর মান অবশ্যই 2πb এর তুলনায় বড় হওয়া লাগবে। ওমেগা সি এর মান অবশ্যই 2πb এর তুলনায় বড় হওয়া লাগবে। ঠিক আছে, ওমেগা সি এর মান 2πb এর তুলনায় বড় হওয়া লাগবে, এবং ওমেগা সি এর মান অবশ্যই 2πb এর তুলনায় ছোট হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো এটাই আর কি এই লাস্ট পয়েন্ট, যে আমাদের এখানে ডিএসবি সম্পর্কে, ডিএসবি এসসি মডুলেশন, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার মডুলেশন, এই ক্ষেত্রে আমার যে মডুলেটেড সিগন্যালের যে মানে ক্যারিয়ার সিগন্যালের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এমনভাবে নেওয়া লাগবে যাতে সেটা আমার বেস ব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইথের তুলনায় বড় হয়। তো খেয়াল করেন যে ইন দ্য রিলেশনশিপ অফ বি টু ওমেগা সি শোজ দ্যাট ওমেগা সি গ্রেটার দেন 2πb in order to avoid the overlap of the spectra centered at omega c and minus omega c। মানে ওমেগা সি এবং মাইনাস ওমেগা সি তে সেন্টার যে স্পেকট্রাম আছে তাকে ওভারল্যাপ করার জন্য, ওভারল্যাপটা অ্যাভয়েড করার জন্য আমাদের এই ওমেগা সি এর মান ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 2πb এর তুলনায় বড় হওয়া লাগবে। আচ্ছা, এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। না স্যার। আচ্ছা, তো আপনাদের এরপরে আছে হচ্ছে ডিমodulation টেকনিক। আচ্ছা, খেয়াল করেন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা মডুলেশন নিয়ে শিখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে মডুলেশনের জাস্ট থিওরি, যে মডুলেশনটা কি। ঠিক আছে, তো এখন এরপরে একটা টপিক আসবে যেখানে মডুলেশনটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যাচিভ করা যায় তার টেকনিকগুলো নিয়ে। এরপরের বিষয়ে সামনে আসবে এরকম যে এই যে ফর এক্সাম্পল আমরা ডিএসবি এসসি নিয়ে কথা বলতেছি, যে ডিএসবি এসসি বলতে বোঝায় যে দুইটা সিগন্যাল গুণ করা। এখন এই যে গুণফল এম অফ টি কজ ওমেগা সিটি, এই যে মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনটা অ্যাচিভ করার অনেক ওয়ে আছে। ঠিক আছে, এই অনেকগুলো যে ডিভাইস ভিত্তিক যেসব ওয়ে, যে ফর এক্সাম্পল এক এক রকমের টেকনিক ব্যবহার করলে বিভিন্ন টাইপের টেকনিক আছে, ওই টেকনিক গুলোকে আমরা বলবো মডুলেটর। যে আমাদের যে ডিভাইসটা আছে এটা হচ্ছে মডুলেশন, আর মডুলেশন যে করে সেটা হচ্ছে মডুলেটর। ঠিক আছে, তো আমাদের এরপরে সামনে দেখবেন যে আমাদের টপিক আসবে যে মডুলেটর নিয়ে। ঠিক আছে, মডুলেটর নিয়ে, যে মডুলেটর মডুলেশন করে। যে আমাদের এখানে কেবলমাত্র দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্যালি যে দুইটা সিগন্যালকে আমরা মাল্টিপ্লাই করতেছি, যে মেসেজ সিগন্যালকে মাল্টিপ্লাই করতেছি, ক্যারিয়ার সিগন্যালকে মাল্টিপ্লাই করতেছি। তো এরপরে যে টপিকটা আসবে সামনে সেটা হচ্ছে মডুলেশনটা কিভাবে অ্যাচিভ করা যায়, যে মডুলেটরটা কিভাবে ডিজাইন করা হয়। ঠিক আছে, আর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে ডিমodulation নিয়ে, যে ডিমodulation হচ্ছে এই মডুলেশনের অপোজিট কাজ, যে আমরা সিগন্যালটাকে পাঠাবো
পাঠানোর পর ডিমodulation করার মানে হচ্ছে যে আমাদের মেসেজ সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যালটাকে আবার ট্রান্সলেট করা, ঠিক আছে, আবারও ফিরে পাওয়া, সেটা হচ্ছে আমাদের ডিমodulation। ডিমodulation হচ্ছে মডুলেশনের বিপরীত কাজ। তো DSB-SC ডিমodulation এটা খুবই সিম্পল। এখন অ্যাকচুয়ালি ডিমodulation এবং মডুলেশন দেখেন ব্লক ডায়াগ্রামটা একই রকম অ্যাকচুয়ালি, ঠিক আছে, একই কাজ। যে মডুলেশনে কি করতেছি, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার দ্বারা মাল্টিপ্লাই করতেছি, একটা মডুলেটেড ওয়েভ ফর্ম পাচ্ছি। আর ডিমodulationও একই কাজ, যে মডুলেটেড সিগন্যালটা যখন নাকি রিসিভার প্রান্তে পৌঁছায়, রিসিভার প্রান্তে যখন এই মডুলেটেড সিগন্যালটা পৌঁছায়, তো তখন একই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল দ্বারা আবার মাল্টিপ্লাই করা লাগবে, ঠিক আছে, এটাই হচ্ছে DSB-SC ডিমodulation। আচ্ছা, এখানে দেখতে বিষয়টা সোজা হইলো, প্র্যাকটিক্যালি কিন্তু এটা অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট কাজ, ঠিক আছে। এখানে চিত্রে দেখতে হয়তো সোজা মনে হতে পারে যে একই ফ্রিকোয়েন্সির একই ফেজে থাকা একটা ক্যারিয়ার সিগন্যাল আমরা রিসিভারে জেনারেট করতে পারলে DSB-SC ডিমodulation সম্ভব। এখানে চিত্রে জিনিসটা দেখা যতটা ইজি, প্র্যাকটিক্যালি একই ফ্রিকোয়েন্সির একই ফেজে থাকা ক্যারিয়ার অ্যাট দ্য রিসিভার প্রান্তে জেনারেট করা ততটাই ডিফিকাল্ট, ঠিক আছে। তো DSB-SC ডিমodulationের এটা একটা বড় লিমিটেশন, যে আমরা ট্রান্সমিটার প্রান্তে যে ক্যারিয়ার সিগন্যালটা জেনারেট করতেছি, ওই একই ফ্রিকোয়েন্সি এবং একই ফেজে থাকা ক্যারিয়ার সিগন্যাল রিসিভার প্রান্তে জেনারেট করা খুব ডিফিকাল্ট কাজ। যদি একই ফ্রিকোয়েন্সি বা ফেজ যদি না হয়, তো সেই ক্ষেত্রে দ্য রেজাল্টেন্ট সিগন্যাল উইল বি সামথিং ইলস, ঠিক আছে, অন্য কিছু একটা সিগন্যাল আমাদের আউটপুটে পাওয়া যাবে, ডিমodulatorের আউটপুটে পাওয়া যাবে। তো DSB-SC এর ক্ষেত্রে ডিমodulationের টেকনিক হচ্ছে এটা, যেখানে নাকি আমাদের একই ফ্রিকোয়েন্সির একই ফেজের ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। অ্যাট দ্য রিসিভার এন্ড ডিমodulation বলতে বোঝায় যে একই ফ্রিকোয়েন্সির একই ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। তো এখানে একটা লো পাস ফিল্টার আছে। মডুলেটর ডিমodulatorের মধ্যে পার্থক্য এটাই যে মডুলেটরে কোনো ফিল্টার নাই, ডিমodulatorে একটা আমরা লো পাস ফিল্টার দেখতে পাচ্ছি। এখানে এই যে বক্সটা একটু লেখাটা একটু ঝাপসা, তো এটা হচ্ছে লো পাস ফিল্টার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের জন্য পড়াশোনার দায়িত্ব থাকলো এটাই, এখানে কেন লো পাস ফিল্টার ব্যবহার করা হইলো সেটা আপনারা এখান থেকে এই স্লাইডগুলো থেকে উত্তর খোঁজার চেষ্টা করবেন। তো পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেখব, যে ডিমodulationটা কি, কেন এখানে লো পাস ফিল্টার ব্যবহার করা হইলো। লো পাস ফিল্টার ডিমodulationের লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে কারণ আউটপুটের আমার ব্যান্ড বেসটা ছিল লো পাস ফিল্টারের, আর আমার আউটপুটের দরকারটা হচ্ছে লো পাস। আমার দরকার হচ্ছে আউটপুটের দরকার হচ্ছে গিয়ে লো পাসের যে ব্যান্ড বেস সিগন্যালটা, মেসেজ সিগন্যালটা যেটা লো পাসের ছিল আমার সেটা দরকার, তার জন্য স্যার লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে। আপনি সঠিক বলছেন, আপনি লো পাস ফিল্টারের ব্যবহারটা আসলে এখানে বুঝতে পারছেন দেখেই, ঠিক আছে। এটা ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো, আপনাকে আপনার এই যে উত্তরটা দিছেন এটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি আসলে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো দেখেন যে আর তো এই বিষয়টা উনি যেটা বললো সেটা সঠিক উত্তর, যে লো পাস ফিল্টারের ব্যবহার কারণ এই যে আমাদের মেসেজ সিগন্যালটা মূলত একটা লো পাস সিগন্যাল, এবং এই লো পাস সিগন্যাল হওয়ার কারণে ওই শুধুমাত্র মেসেজের স্পেকট্রামটা রাখার জন্য এখানে লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে। তো এখানে আরো বেশ কিছু বিস্তারিত আছে যেটা নাকি ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করা লাগবে, ঠিক আছে। ডিমodulatorের আউটপুট যে টি এর যে স্পেকট্রামটা আছে, টি এর স্পেকট্রামটা আপনি যদি দেখেন, তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে টি এর স্পেকট্রামটা হচ্ছে এইরকম। উনি যেটা উত্তর দিল সেই উত্তরটা আর একটু বিস্তারিত বলে দেই, যে টি সিগন্যালের যে স্পেকট্রাম, মানে টি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে মডুলেটেড সিগন্যালের সাথে আমরা ক্যারিয়ারটাকে গুণ করলে, মডুলেটেড সিগন্যালের সাথে আবারও ক্যারিয়ারকে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তো সেই ক্ষেত্রে নতুন যে স্পেকট্রাম পাওয়া যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক ডায়াগ্রামে, যে মডুলেটেড সিগন্যালটার সাথে আবারও একই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার গুণ করা হচ্ছে, তার জন্য আমরা টি সিগন্যাল পাচ্ছি। তো টি এর স্পেকট্রাম হচ্ছে এটা, যেটা কিনা যেখানে আপনার দেখতে পাচ্ছি 2 ওমেগা সি তে সেন্টার্ড স্পেকট্রাম আছে, -2 ওমেগা সি তে সেন্টার্ড স্পেকট্রাম আছে,
এবং একই সাথে জিরোতে সেন্টার্ড একটা স্পেকট্রাম আছে, এবং জিরোতে সেন্টার্ড স্পেকট্রাম বা লো পাস স্পেকট্রামটাকে রাখার জন্য হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে বাদ দেওয়ার জন্য, মানে আমাদের দরকার হচ্ছে মেসেজ সিগন্যাল, ডিমোডুলেটরের মেসেজ সিগন্যালটাকে আউটপুট দরকার, আর হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে বাদ দেওয়া দরকার। তো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে লো পাস ফিল্টার ব্যবহার করতেছি। লো পাস ফিল্টার ব্যবহারের কারণ কি, যে আমাদের যেখানে ডিমোডুলেটরের যে ই অফ টি সিগন্যালে হাই ফ্রিকোয়েন্সি দুইটা কম্পোনেন্ট আছে যারা কিনা 2 ওমেগা সি এবং -2 ওমেগা সি তে সেন্টার্ড, এবং জিরোতে স্ট্যান্ডার্ড স্পেকট্রাম আছে যেটা কিনা আমাদের মেসেজ সিগন্যালকে রিপ্রেজেন্ট করতেছে। তো মেসেজ সিগন্যালের স্পেকট্রামটাকে শুধুমাত্র রাখার জন্য আমরা এখানে লো পাস ফিল্টার ব্যবহার করতেছি, যেটা কিনা যার স্পেকট্রাম বা যার ক্যারেক্টারিস্টিক্স এই ডট ডট সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স এর মতো। তো লো পাস ফিল্টার ব্যবহার করলে মাঝারি অংশটা থাকবে, মানে মেসেজ সিগন্যালটা থাকবে। আচ্ছা, এখন তাহলে আপনাদের জন্য যেটা কাজ থাকবে, এই যে কজ সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করার পর যে পরবর্তী যেসব ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং কেন 2 মেগাসি -2 মেগাসি যে স্পেকট্রাম আসছে বা এই স্পেকট্রামটা কিভাবে আসলো সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যে আপনার এখানে আমরা কজ ওমেগা সিটি দ্বারা মাল্টিপ্লাই করার জন্য আমাদের স্পেকট্রাম দেখতে পাচ্ছি হচ্ছে এরকম, যে 2 মেগাসি এবং -2 মেগাসি তে সেন্টার। তো এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন একটু। আর আজকের যেসব বিষয় দেখালাম, তো এই বিষয়গুলো আমি যা যা বলছি, তো আপনারা স্লাইডে রিডিং পড়ার সময় একই বিষয়গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? স্লাইডে রিডিং পড়ার সময়ও আপনারা আমি যা যা বলছি মুখে মুখে, তো এই বিষয়গুলো সুন্দর করে স্লাইডে পয়েন্ট করে লেখা আছে। আপনারা স্লাইডটা যখন রিডিং পড়বেন তো একই বিষয়গুলো নোটিস করবেন যে সুন্দর করে এখানে পয়েন্ট আকারে লেখা আছে। যে মডুলেশন নিয়ে আমরা স্টাডি করছি, তো ডিএসবি এসসি মডুলেশন, তো যেসব পয়েন্ট আমরা ডিসকাস করছি সেসব বিষয়ে সুন্দর করে এখানে ডিসক্রাইব করা আছে পয়েন্ট অনুযায়ী, ঠিক আছে? স্লাইডটা খুব গোছানো। এখান থেকে আপনারা যদি আমার ভিডিও যদি দেখেন, ভিডিও থেকেও শিখতে পারবেন, আর যদি স্লাইডটা যদি পড়েন তো স্লাইড থেকেও এই ইনফরমেশনগুলো সুন্দর পয়েন্ট আকারে লেখা আছে। আর এর বাইরে আপনারা আরো ডিটেলসে দেখতে চাইলে আপনারা বইতে যেটা টেক্সট বুক, রিকমেন্ডেড টেক্সট বুক আপলোড করা আছে, রিকমেন্ডেড টেক্সট বুকটাও ফলো করতে পারেন। যে তার যে চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা পড়া আছে সেই চ্যাপ্টারটা ফলো করলেও আপনারা এই সম্পর্কিত আরো ডিটেলসে তথ্য পাবেন। তো স্যার ক্লাস হ্যাঁ, রেকর্ড গুলো স্যার একটু আপলোড করে দিন স্যার আমি ক্লাসরুমে। আসলে এই একটু ব্যস্ত ছিলাম, ক্লাস রেকর্ডগুলো আপলোড করতে বেশ সময় লাগে আসলে, তো এই জন্য আসলে আপলোড করা হয় নাই। বেশ ভালোই সময় লাগে, তো এই জন্য আপলোড করে দিব, ঠিক আছে? পেয়ে স্যার যাবেন এই যে ইনশাল্লাহ। কালা করে যেগুলো এগুলো কি স্যার মানে প্রশ্ন স্যার হ্যাঁ মানে কালা করে যে স্যার ওই যে অ্যান্সার হয়ে গেছে হ্যাঁ, কালার বক্স গুলো কি বললেন বুঝি নাই। মানে স্যার যে ম্যাথমেটিক্যাল টার্ম দেখি স্যার উপরে যে স্যার যে কালার করে যে কিছু প্রশ্ন থাকে মানে ওই জিনিস থাকে ওটা মানে প্রশ্ন স্যার জি স্যার এই যে এগুলো এই যে ব্যান্ডউইথ স্যার এগুলো ডেফিনেশন টাইপের প্রশ্ন হবে কেন, ওটা বিস্তারিত। এখানে যে ব্যান্ডউইথ কথাটা মানে কি সেটা বোঝানো আছে, যে ব্যান্ডউইথ অফ এ চ্যানেল is the range of frequencies that it can transmit with reasonable fidelity. For example, if a channel can transmit a signal whose frequency components occupy a range of 0 up to a maximum 5000 Hz or 5 kHz, the channel bandwidth is 5 kHz. মানে আমি ব্যান্ডউইথ কথাটা মানে কি বলছি, যে ব্যান্ডউইথ কথাটার মানে হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ বোঝায়। তো চ্যানেল ব্যান্ডউইথ কথাটার মানে কি সেটা এখানে লেখা আছে, যে কোনো একটা চ্যানেলের যদি মিনিমাম 0 থেকে এবং ম্যাক্সিমাম 5 কিলোহার্টজ এর ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল যদি ট্রান্সমিট যদি করতে পারে, তাহলে ওই সিগন্যালের ওই চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 5 কিলোহার্টজ। এনি কোশ্চেন? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।
আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করি। আপনারা যে বিষয়গুলো দেখতে বললাম ওগুলা বিষয় আপনাদের স্লাইড থেকে একটু দেখবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।